আচ্ছা, গত ক্লাসে আমরা দেখেছিলাম ইন্ডাকটেন্স কি জিনিস, দেন আমরা দেখেছিলাম মিউচুয়াল ইন্ডাকটেন্স কি জিনিস, তারপরে আমরা দেখলাম যে অ্যাম্পিয়ার সার্কিট লটা কি, তারপরে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলটা কিভাবে কাজ করে, এই ছোটখাটো জিনিসগুলো আমরা দেখেছিলাম। আর ইন্ডাকটেন্স ডিউ টু ইন্টারনাল ফ্লাক্স, কন্ডাক্টরের ভেতরকার ফ্লাক্সের জন্য যে ইন্ডাকটেন্স পাই সেই ইন্ডাকটেন্সটা বের করার কাজটা আমরা স্টার্ট করেছিলাম, প্রমাণটা স্টার্ট করেছিলাম। দুইটা স্লাইড দেখেছিলাম যতটুকু মনে আছে আমার। তো এইটুকু তো আপনাদেরকে অলরেডি এক্সপ্লেইন করাই হয়েছে, তারপরও আমি একটু বলি। জিনিসটা হচ্ছে একটা সলিনয়েড বা একটা তার তার ভেতরে যখন একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, ফিল্ডটা কিন্তু দুইটা ভাগে ক্রিয়েট হয়। একটা হচ্ছে যেই এলিমেন্টটা বা যেই সলিনয়েডটা তার ভেতরে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে এবং তার চারপাশে সে একটা ম্যাগনেটিজম ক্রিয়েট করছে। সো ম্যাগনেটিক ফিল্ডের আসলে দুইটা অংশ, একটা হচ্ছে ইন্টারনাল ফ্লাক্স, একটা হচ্ছে এক্সটার্নাল ফ্লাক্স। তার ইন্টারনাল ফ্লাক্সের জন্য যে ইন্ডাকটেন্স পাই আমরা এখন সেটা নিয়ে দেখছি। আরেকটা পার্ট আমরা পাবো হচ্ছে তার এক্সটার্নাল যে ফিল্ড সেটার জন্য যে ইন্ডাকটেন্স সেটা হচ্ছে এক্সটার্নাল ইন্ডাকটেন্স। এখন আসি হচ্ছে ইন্টারনাল ইন্ডাকটেন্সের জন্য আমরা আমাদের প্রমাণে দেখেছিলাম কি একটা সার্কেল চিন্তা করেছিলাম। আমাদের যে কন্ডাক্টরটা, এটা হচ্ছে সেই কন্ডাক্টরটা, এই কন্ডাক্টরের রেডিয়াস হচ্ছে আর এবং এই কন্ডাক্টরের ভেতর দিয়ে আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। এটা হচ্ছে আমাদের কন্ডাক্টর। কন্ডাক্টরটার লেন্থ আমরা বলে নিয়েছিলাম যে এটা হচ্ছে একটা 1 মিটার লেন্থের কন্ডাক্টর, একটা ওয়্যার। এবং আমাদের কাজের সুবিধার্থে আমরা এইখান থেকে একটা ছোট অংশ নিচ্ছিলাম, এই যে কন্ডাক্টরটা, এই কন্ডাক্টরের একটা ছোট অংশ নিচ্ছিলাম, যে অংশটুকু হচ্ছে আর এর একটা পোর্শন এবং সেটাকে বলছি আমরা এক্স। ঠিক আছে, সো এক্স রেডিয়াসের যেই সার্কেলটা, সেই সার্কেলটার মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যায় সেটাকে বলছিলাম আমরা আই এক্স পরিমাণ কারেন্ট যায় তার মধ্য দিয়ে। ঠিক আছে, এই ছোট সার্কেলটা রেডিয়াস হচ্ছে এক্স এবং তার মধ্যে আই এক্স পরিমাণ কারেন্ট যায়। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ম্যাডাম। ম্যাডাম আচ্ছা, একটা জিজ্ঞাসা ছিল, মানে লাস্ট ক্লাসে এই যে পুরোটা সার্কেলের মানে আর হলো ছোট অংশটা, এটা ডেনসিটিটা, কারেন্ট ডেনসিটিটা ম্যাডাম আবার সমান ধরলে ম্যাডাম, সমান ধরে ম্যাডাম প্রুফ করা হয়েছে, কিন্তু আসলে তো ম্যাডাম সমান তো না। এটা আসলে মানে ভিতরের অংশের যে কারেন্ট ডেনসিটি আর বাইরের অংশের যেটা, মানে এই ছোটটার বাইরের অংশের যেটা কারেন্ট ডেনসিটি, দুইটা তো সমান না। মানে আমরা সমান ধরে ম্যাডাম এটা প্রুফ করছি। এই যে পরে বলা হয়েছিল যে অ্যাজুমিং ইউনিফর্ম কারেন্ট ডেনসিটি, যেহেতু আমরা একটা না হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল চিন্তা করছি। তো সেক্ষেত্রে কি ম্যাডাম প্রায় সমান থাকবে এরকম কিছু, মানে কারেন্ট হোমোজিনিয়াস ডেনসিটি? ম্যাটেরিয়াল যেহেতু, সেক্ষেত্রে কারেন্ট ডেনসিটি অলমোস্ট সেম হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আসি হচ্ছে তাহলে আমরা সেখান থেকে আমরা অ্যাম্পিয়ার সার্কিট ল যেটা ছিল, অ্যাম্পিয়ার সার্কিট ল দিয়ে আমরা বের করছিলাম হচ্ছে এইচ এক্স এর সাথে আই এক্স এর রিলেশন। ইকুয়েশনটা কি ছিল আমাদের? আমরা জানি যে এই সার্কেলটার জন্য হিসেব করছি, এই সার্কেলটাতে টোটাল এনক্লোজড কারেন্ট হচ্ছে আই এক্স পরিমাণ কারেন্ট, এবং আমরা বলছিলাম যে আমাকে যদি আমার এই অংশটুকুর ইন্টেন্সিটি বের করতে হয়, ফিল্ড ইন্টেন্সিটি বের করতে হয়, তাহলে তাকে আমাকে কি করতে হবে? লাইন ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? জি ম্যাম। আচ্ছা, লাইন ইন্টিগ্রেশন করতে হবে। সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা আসছিল হচ্ছে এইচ এক্স ইজ ইকুয়াল টু আই এক্স ডিভাইডেড বাই 2 পাই এক্স স্কয়ার। ঠিক আছে, 2 পাই এক্স, এইটুকু হচ্ছে জি। আমাদের লাইন ইন্টিগ্রেশনের ইন্টিগ্রাল পোর্শন। ঠিক আছে, 2 পাই আর ছিল, সেখানে আরটা রিপ্লেস করছে এক্স, কারণ আমরা এখন এই ছোট সার্কেলটা চিন্তা করছি। সো এটা হচ্ছে আমাদের এইচ এক্স এর ইকুয়েশন। এরপরের টার্মটা ছিল হচ্ছে আমরা কারেন্টের যেই রেশিও, একটু আগে যেটা কথাটা বললেন যে আমরা ধরে নিচ্ছিলাম যে আমরা এমন ম্যাটেরিয়াল, এখানেও যেমন লেন্থটা আমরা ধরে নিয়েছি 1 মিটার লেন্থ, তাই না? প্রমাণের সময় আমাদের কিছু জিনিস অ্যাজিউম করে নিতে হয়, সেই রকম ভাবে আমরা এখানে ধরে নিচ্ছি যে এখানে যে কন্ডাক্টরটা ব্যবহার করছি সেই কন্ডাক্টরটার মেটেরিয়ালটা হচ্ছে হোমোজিনিয়াস মেটেরিয়াল। সো তার এই ছোট অংশতে যেই কারেন্টের ডেনসিটি থাকবে, বড় অংশতে কারেন্টের ডেনসিটিও সেম থাকবে। সো সেই কারেন্টের ডেনসিটির ইকুয়েশন থেকে আমরা এই ইকুয়েশনটা ডিরাইভ করলাম। ঠিক আছে, এর পরের পার্টে কি ছিল আমাদের? এটা যদি একটু লিখি, আমাদের এইচ এক্স এর ইকুয়েশনটা আমরা ডিরাইভ করছি আই এক্স ডিভাইডেড বাই 2 পাই এক্স, এবং আমরা
আরেকটা ইকুয়েশন ডিরাইভ করলাম আই এক্স ডিভাইডেড বাই পাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে ছোট সার্কেলটার এক্স রেডিয়াস সার্কেলের কারেন্ট ডেন্সিটি, যেটার সাথে আমরা ইকুয়াল বলছি টোটাল সার্কিটের কারেন্ট ডেন্সিটি হুইচ ইজ আই ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। ঠিক আছে, এই দুটো ইকুয়েশন আমরা দেখেছি। এরপর আমরা দেখেছি হচ্ছে এরপরের ইকুয়েশনটা আমরা ডিরাইভ করলাম আমাদের যে বিএইচ কার্ভের যে ইকুয়েশন, সেই ইকুয়েশন থেকে। ঠিক আছে, ইকুয়েশন 12টা তো নতুন করে বলার কিছু নাই, জাস্ট আই এক্স এর মানটা বসানো হয়েছে। এরপরের ইকুয়েশনের জন্য আমার লাগতেছে হচ্ছে বি ইকুয়াল টু মিউ ইনটু এইচ, যেখানে বি হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি, মিউ হচ্ছে পারমিয়েবিলিটি এবং এইচ হচ্ছে ফ্লাক্স ইন্টেন্সিটি। সো এখানেও আবার আমরা এইচ এক্স এর যে মানটা আছে সেই মানটা বসাই দিলাম, এখানে বের হইলো বি এক্স। ঠিক আছে, সো এখান থেকে আমরা বি এক্স বা ফ্লাক্স ডেন্সিটির ইকুয়েশন পাচ্ছি হচ্ছে মিউ এক্স ডিভাইডেড বাই 2 পাই আর স্কোয়ার ইনটু আই। ঠিক আছে, এইটুকু বুঝতে পারছি? এটুকু তো গত ক্লাসের পড়াই, আবার একটু রিভিউ করলাম যদি কেউ ভুলে গিয়ে থাকেন। এবার দেখেন, এবার যে কাজটা করব আমরা সেটা হচ্ছে এই যে তারটা আছে পুরো লেন্থ জুড়ে, দ্যাট মিনস 1 মিটার জুড়ে যে তারটা আছে সেটা থেকে একটা স্লাইস কেটে নিব। এটা কিন্তু কি করতেছি আমি, এই অংশ থেকে একটা একটা স্লাইস আমরা আইসোলেট করে নিচ্ছি এই যে 1 মিটার লেন্থের পুরো কন্ডাক্টরটা এটার মধ্যে থেকে। তাহলে এই যে অংশটা আমি কেটে নিলাম, এই অংশটা আসলে দেখতে কিরকম হয়ে যাবে, এই অংশটা একটা এইরকম শেপ আমি পাবো। খুব ছোট একটা অংশ কেটে নিচ্ছি, তো সেই ছোট অংশটাকে অ্যানালাইসিস করতে গেলে সেটা আসলে এইরকম একটা স্কোয়ার শেপ পাবো। যে স্কোয়ার শেপের মধ্যে এই অংশটুকু হচ্ছে তার লেন্থ which is 1 মিটার। আমরা একদম শুরুতেই আমাদের প্রমাণের অ্যাজাম্পশন আমরা বলে নিছি, এবং এই যে এখানে তার উইথ, এই উইথটা বলতেছি আমরা ছোট একটা পোর্শন আমরা কেটে নিচ্ছি, সো এইটুকু হচ্ছে ডিএক্স পরিমাণ অংশ। এবং এইটার মধ্যে যেহেতু ছোট একটা অংশ, টোটাল কন্ডাক্টরের মধ্যে ফ্লাক্স আছে হচ্ছে 5 পরিমাণ ফ্লাক্স আছে, টোটাল ফ্লাক্স 5। তাহলে ছোট একটা অংশতে ফ্লাক্সের মানটা কি হয়ে যাবে, ক্ষুদ্র একটা অংশ, যেটাকে আমরা ডিনোট করি হচ্ছে ডি ফাই দিয়ে। তাহলে এখন যদি আমি এই ছোট অংশটুকুর ফ্লাক্স ডেন্সিটি আপনাকে বের করতে বলি, তাহলে আপনি কি লিখবেন? বলেন, ডি ফাই ডিভাইডেড বাই মিউ এক্স। ঠিক করে বলেন। সরি ম্যাম, ডিএক্স আই। ডিএক্স ইনটু আই। আই কেন হবে? এল এল এল, এটা কিন্তু এল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা সরি, হচ্ছে এল এল লেন্থ। হ্যাঁ, তাইলে এখানে ডিএক্স ইনটু এল, এল এর মান হচ্ছে 1 মিটার, সো ডি ফাই বাই ডিএক্স। এই জিনিসটা হচ্ছে আমাদের ডেনসিটির ইকুয়েশন, এবং আমরা ডেনসিটি আগে বের করে রেখে আসছি মিউ এক্স ডিভাইডেড বাই 2 পাই আর স্কোয়ার ইনটু আই। এখান থেকে আমরা ডেনসিটির ইকুয়েশন পাইলাম হচ্ছে বিএক্স ইজ ইকুয়াল টু ডি ফাই বাই ডিএক্স, এই ক্ষুদ্র অংশটুকুর জন্য। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা একটু সাজায় গুছায় লিখি তাহলে জিনিসটা দাঁড়ায় হচ্ছে এই ফরম্যাটে। এবার আমরা বিএক্স এর ইকুয়েশনটা এখানে বসায় দিতেই পারি, মিউ এক্স ডিভাইডেড বাই 2 পাই আর স্কোয়ার ইনটু আই ইনটু ডিএক্স। এটা পাইলাম হচ্ছে আমরা ডি ফাই। ঠিক আছে, ডি ফাই জিনিসটা বের হলো কার জন্য, একটা ছোট অংশের জন্য ফ্লাক্স, কি পরিমাণ ফ্লাক্স এই ছোট অংশটুকুতে এনক্লোজড, বা এই ছোট অংশটুকু কি পরিমাণ ফ্লাক্স ধারণ করছে সেটা আমরা বের করলাম। এটুকু বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা এই যে ফ্লাক্স বের করলাম ডি ফাই, এই ডি ফাই কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে পাবো হচ্ছে আমরা ফাই। এই ফাই আসলে কোন ফ্লাক্সটা ডিনোট করছে? টোটাল কন্ডাক্টরের মধ্যে দিয়ে কি পরিমাণ ফ্লাক্স যাচ্ছে, তাই না? তার মানে এই ডি ফাই টার্মটা আসলে কিন্তু টোটাল কন্ডাক্টরের সাথে রিলেটেবল। টোটাল ফ্লাক্সটা বের করতে পারবো আমরা ডি ফাই এর মাধ্যমে, এবং আমরা ফ্লাক্স লিঙ্কেজ বের করতে চাচ্ছি। কারণটা হচ্ছে আমাদের মূল যেই টার্গেট, আমি ইকুয়েশনটা যখন কাজ করা স্টার্ট করলাম তখন আমার টার্গেট কি,
সেটা আগে দেখতে হবে। আমরা টার্গেট করছি আমরা ইন্ডাকটেন্সের মান বের করতে চাই, এবং ইন্ডাকটেন্সের ইকুয়েশনটা কি? L ইজ ইকুয়াল টু সাই বাই আই, তাই না? জি ম্যাম। দ্যাট মিন্স ফ্লাক্স লিঙ্কেজ ডিভাইডেড বাই কারেন্ট। সো আমাকে ইন্ডাকটেন্স জানতে হলে আমাকে কিসের মান বের করতে হবে, কিসের ইকুয়েশন বের করতে হবে? ফ্লাক্স ফ্লাক্স লিঙ্কেজের ইকুয়েশন বের করতে হবে। তাহলে এখন আমার জানা প্রয়োজন হচ্ছে আমি কি পরিমাণ ফ্লাক্স আছে সেটা বের করলাম। ডি ফাই এই যে ইকুয়েশনটা বের করলাম, এটা থেকে আমি কি পরিমাণ ফ্লাক্স আছে সেটা বের করলাম। এখন কি পরিমাণ ফ্লাক্স কয়েলটার সাথে লিংকড করে, যেই কয়েলটাকে আমি সলিনয়েড বানাচ্ছি সেই কয়েলটার টার্নের সাথে কি পরিমাণ ফ্লাক্স লিংক করে সেইটুকু আমার জানা প্রয়োজন। এবং তার জন্য আমার স্টাডিড কন্ডাক্টর বা স্টাডিড এরিয়া কোনটুকু? ছোট সার্কেলটা না? জি ম্যাম। ছোট সার্কেলটা। তাইলে ছোট সার্কেলটার জন্য আমি ফ্লাক্স লিঙ্কেজ কতটুকু সেটা বের করতে চাচ্ছি, যেটাকে আমি ডিনোট করতেছি হচ্ছে ডি সাই দিয়ে। এই ডি সাই হচ্ছে এই ছোট সার্কেলটুকুর মধ্যে কি পরিমাণ ফ্লাক্স লিংক করতেছে, ফ্লাক্স লিঙ্কেজের পরিমাণ। এবং টোটাল ফ্লাক্সের টার্মটা আমরা পাচ্ছি হচ্ছে ডি ফাই দিয়ে। সো এটা হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ এবং টোটাল ফ্লাক্সের রেশিও। এবং এটা কিসের সাথে কার দ্বারা ডিটারমাইন করতে পারি আমরা? ম্যাম সার্কেলের এরিয়া কারেন্টের মাধ্যমে। কারণ এই যে ফ্লাক্স ক্রিয়েট হলো, এই ফ্লাক্সটাই ক্রিয়েট হলো কার জন্য? কারেন্ট ফ্লো হইলো তার জন্যই তো, তাই না? সো এটার মধ্যকার যে কারেন্ট সেই কারেন্টের জন্য। এখন একটু চিন্তা করে বলেন, এই যে ডি ফাই হচ্ছে এই ছোট অংশটুকুর ফ্লাক্স লিঙ্কেজ, ছোট সার্কেলটার মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে বা কি পরিমাণ কারেন্ট এনক্লোজ আছে? আইএক্স পরিমাণ কারেন্ট এনক্লোজ আছে। আর এই যে এই ফাই হচ্ছে টোটাল কন্ডাক্টরের ফ্লাক্স। তাহলে টোটাল কন্ডাক্টরের ফ্লাক্স কার জন্য তৈরি হচ্ছে? আই এর জন্য তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা ডি সাই বা সাই এর ইকুয়েশন যদি আমি বের করতে চাই, এখানে যেভাবে লেখা আছে আমি ইরেজ করেই লিখি একবারে। ডি সাই ইকুয়াল টু কি লিখতে পারি? আই এক্স বাই আই ইন্টু ডি ফাই। ঠিক আছে, সো কি দাঁড়ালো জিনিসটা? ফ্লাক্স লিঙ্কেজ আসলে কোন প্যারামিটার গুলোর উপর ডিপেন্ড করে সেটা আমরা বের করলাম। কার কার উপর ডিপেন্ড করে দেখেন, এখানে আপনাদের খুব ক্লিয়ারলি এখানে লিখে দেয়া আছে যে ফ্লাক্স লিঙ্কেজ উইচ আর কজড বাই দ্য ফ্লাক্স ইন দ্য টিউবুলার এলিমেন্ট। তার মানে এই যে টিউবটা বা যে কন্ডাক্টরটা বা যে ওয়্যারটা আমরা চিন্তা করতেছি সেটার মধ্যকার যে ফ্লাক্স আছে সেটার জন্য এটা তৈরি হলো। আর দ্য প্রোডাক্ট অফ ফ্লাক্স পার মিটার, ঠিক আছে, ফ্লাক্স পার মিটার ফাই, and the fraction of current linked। কারেন্ট লিঙ্ক বলতে কি বোঝানো হচ্ছে? এই টার্মটাকে কারেন্ট লিঙ্ক বোঝানো হচ্ছে। টোটাল কারেন্ট যেই অংশটুকু আমি চিন্তা করছি সেই অংশটুকুর সাথে টোটাল কারেন্টের রেশিও কত সেটা। বুঝতে পারছি? তাহলে এবার আমাদের কাজ কি? আমরা ডি ফাই এই অংশটুকুর ইকুয়েশন বের করে নিয়েছি, এই যে মিউ এক্স ডিভাইডেড বাই 2 পাই আর স্কয়ার ডিএক্স ইনটু আই। এবং আমরা আই এক্স বাই আই এটার রেশিওটা আমরা আগের স্লাইডে আমরা বের করে রেখে আসছি। এখন মানগুলো যদি আমরা বসায় দেই, দুটার মান বসায় দিলাম, ফাইনাল ইকুয়েশনটা আসলে হচ্ছে মিউ আই এক্স কিউব ডিভাইডেড বাই 2 পাই আর টু দি পাওয়ার 4 ইনটু ডিএক্স। এখন এই যে ডি সাইটা আমরা বের করছি, এই ডি সাইটা বের করছি বা ফ্লাক্স লিঙ্কেজটা আমরা বের করছি কতটুকু অংশের জন্য? এক্স অংশের জন্য, তাই না? জি ম্যাম। তাহলে এই ফ্লাক্স লিঙ্কেজ দিয়ে আমি ইন্ডাকটেন্সও বের করতে পারবো এই এক্স অংশের জন্য। বাট আমার তো ইন্ডাকটেন্স জানা দরকার টোটাল তারটাতে বা টোটাল কন্ডাক্টরটা কি পরিমাণ ইন্ডাকটেন্স দেয় বা তার প্যারামিটারটা মান কত সেটা আমার জানা প্রয়োজন, তাই না? সো আমাকে এটা কি করতে হবে? 0 থেকে r পর্যন্ত ইন্টিগ্রেশন করব। সো আমি যদি এই টার্মটা থেকে এই ইকুয়েশনটা থেকে আমি যদি সাই বের করতে চাই, আমাকে কি করতে হবে? 0 থেকে r পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে। টার্মগুলা কি কি আছে? মিউ আই divided by 2 pi r to the power 4 x cube into dx, তাই তো? আচ্ছা, এখন আমাকে বলেন এই যে টার্মগুলা মিউ আই এক্স কিউব ডিভাইডেড বাই 2 পাই r to the power 4 এর মধ্যে কোন প্যারামিটারটা 0 থেকে r লিমিটের মধ্যে ভ্যারি করে? শুধু x কিউব।
শুধুমাত্র x কিউব x। এখন শুধুমাত্র x কিউব ছাড়া তাহলে বাকি টার্মটুকু হিসেবে হবে আমাদের কনস্ট্যান্ট ম্যাম হিসেবে। কনস্ট্যান্ট বাইরে তো আসবে x কিউব dx, x কিউব কে ইন্টিগ্রেশন করলে পাই হচ্ছে আমরা x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4/4। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কি মিউ i ডিভাইড বাই r 8 টু দি পাই পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 পাই r টু দি পাওয়ার 4 ইনটু 4। সো r টু দি পাওয়ার 4 r টু দি পাওয়ার 4 কাটাকাটি চলে যাবে, কি থাকবে শুধু মিউ i ডিভাইডেড বাই 8 পাই। এটুকু বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, তাইলে আমাদের ফ্লাক্স লিঙ্কেজের মানটা আমরা বের করে ফেললাম। এখন আসি হচ্ছে আমাদের এই পর্যন্ত আমরা অলরেডি করে ফেলছি। এখন দেখেন আমাকে কি বের করতে হবে। আমার টার্গেট ছিল কিন্তু ফ্লাক্স লিঙ্কেজ না, আমার টার্গেট হচ্ছে ইন্ডাকটেন্স। সো ইন্ডাকটেন্স বের করার জন্য আমাকে কি করতে হবে, ফ্লাক্স লিঙ্কেজকে কত দিয়ে ভাগ দিয়ে দিতে হবে? আই দিয়ে ভাগ দিতে হবে। আই দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমাদের ফ্লাক্স লিঙ্কেজের ইকুয়েশনটা আসলে হচ্ছে মিউ আই ডিভাইডেড বাই 8 পাই। তাহলে এইটাকে যদি আমি আই দিয়ে ভাগ দিয়ে দেই তাহলে আমাদের এল এর মান কত আসবে? মিউ ডিভাইডেড বাই 8 পাই। এটা হচ্ছে আমাদের ইন্টারনাল ইন্ডাকটেন্স। এখন দেখেন তাহলে ইন্টারনাল ইন্ডাকটেন্স কোন প্যারামিটারটার উপর ডিপেন্ড করে? ম্যাম শুধুমাত্র মিউ। মিউ এর উপর। মিউ মানে হচ্ছে ম্যাটেরিয়ালটা কেমন সেটার উপর ডিপেন্ড করে। ম্যাটেরিয়ালটা কেমন বা কি ম্যাটেরিয়াল সেটার উপর ডিপেন্ড করে ইন্টারনাল ইন্ডাকটেন্সের মান কত হবে। ঠিক আছে? ইন্টারনাল ইন্ডাকটেন্স কিন্তু আমি যে তারটা নিচ্ছি সেই তারটার কি বলে, তারটার এটাকে কি বলে, রেডিয়াস, তারটার রেডিয়াস কত সেটার উপর ডিপেন্ড করছে না। কত বড় তার নিচ্ছি বা কি নিচ্ছি সেগুলোর উপর তার কোনো দরকার নাই, তার দরকার হচ্ছে ম্যাটেরিয়ালটা কেমন সেটা। ঠিক আছে? এবং এই জিনিসটা কিসের জন্য আমি পাচ্ছি, এটার ইউনিট কি হবে, হেনরি পার মিটার। এই যে পার মিটার টার্মটা, এই পার মিটার টার্মটা কোত্থেকে আসলো বলেন তো? 1 মিটার ওয়্যার নিয়ে কাজ করতে দেখি। 1 মিটার ওয়্যার নিয়ে কাজ করছি আমরা। যেই তারটা চিন্তা করে নিয়েছিলাম সেই তারটার লেন্থ আমরা বলে নিয়েছি যে আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে এটা একটা 1 মিটারের ওয়্যার। ঠিক আছে? তাহলে আমাকে যদি বলা হয় 1 মিটারের জন্য আমরা ইন্টারনাল ইন্ডাকটেন্সের মান পাইছি ধরেন 5 মিলি হেনরি। ঠিক আছে? তাহলে আমাকে যদি 10 মিটারের জন্য বের করতে বলে কি করে দিতে হবে? মাল্টিপল হবে, মাল্টিপ্লাই হয়ে যাবে। ম্যাম আচ্ছা, এখানে এবার আসি আরেকটু এখানে কথায়। যদি ম্যাম আমরা ইউনিট লেন্থ না ধরতাম তাহলে তো এল টার্মরা সাথে আসতো এখানে। এল টার্মটা সাথে আসতো, হ্যাঁ, এখানে ইনটু হিসেবে এল টার্মটা থাকতো। জি ম্যাম। আচ্ছা, এবার আসি হচ্ছে আমি যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করছি সেই ম্যাটেরিয়ালটার কথায়। আমরা জানি কি মিউ ইজ ইকুয়াল টু মিউ নট ইনটু মিউ আর। এটাকে বলি আমরা রিলেটিভ পারমিয়েবিলিটি। রিলেটিভ পারমিয়েবিলিটির মান যদি 1 হয় তাহলে আমরা কি বলতে পারি, মিউ ইজ ইকুয়াল টু মিউ নট, তাই না? ভ্যাকুয়াম বা এয়ার এর পারমিয়েবিলিটি যেটা সেটা। তাহলে সেটার মান হচ্ছে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7। সো ম্যাটেরিয়ালটা যদি একটা এমন ধরনের পদার্থ দিয়ে তৈরি হয় যার রিলেটিভ পারমিয়েবিলিটির মান হচ্ছে 1, সেক্ষেত্রে আমরা এখানে সরাসরি মিউ এর জায়গায় মানটা বসায় দিতে পারি 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7, এবং সেই মানটা বসালে আমাদের এল ইন্টারনাল এর মানটা টোটালি একটা কনস্ট্যান্ট মান আসে। এটা আর কোনো প্যারামিটার দিয়েই তখন আর ইকুয়েশনটা বলছে এটা একটা কনস্ট্যান্ট মান, এবং মানটা কত, হাফ ইন্টু 10 টু দি পাওয়ার -7, এবং ইউনিটটা হচ্ছে হেনরি পার মিটার। এটুকু কি বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, এবার এটা যদি ক্লিয়ার হয়, এখানে যেহেতু ইন্টারনাল এর ইস্যু ছিল, ইন্টারনালের ইস্যু থাকাতে কয়েকটা ইকুয়েশন আমাদেরকে বেশি বের করতে হয়েছে। এবার আমরা যাব হচ্ছে ইন্ডাকটেন্স বের করব আমরা ডিউ টু এক্সটার্নাল ফ্লাক্স। এক্সটার্নাল ফ্লাক্সের জন্য কন্ডাক্টরটার ইন্ডাকটেন্সের মান কেমন হবে সেই টার্মটা আমরা বের করব। আচ্ছা, সেই টার্মটা বের করার জন্য আমরা একটু আগে এটা ইরেজ করে নেই। আচ্ছা, এই হচ্ছে আমাদের
এক্সটার্নাল ফ্লাক্স বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি, এই হচ্ছে আমাদের কন্ডাক্টরটা আমি আজকের ক্লাসের শুরুতেও বললাম যে সে যখন একটা ম্যাগনেট হিসেবে কাজ করে তখন তার ম্যাগনেটিজম দুইটা জায়গায় থাকে, একটা হচ্ছে তার নিজের ভেতরে একটা ম্যাগনেটিজম থাকে আর তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড সে ক্রিয়েট করে, তাই তো? সো তার চারপাশে একটা তার এই জায়গায় তার ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করছে, সে ইন্টারনালি কিছু ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতেছে অ্যাজ ওয়েল অ্যাজ সে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতেছে। একটু আগে আমরা যে ইন্ডাকটেন্সটা বের করলাম সেটা ছিল এই ভিতরকার যে ম্যাগনেটিক ফিল্ড, এইটার জন্য আমরা যে ইন্ডাকটেন্স পাইলাম সেটা হচ্ছে এল ইন্টারনাল। এবার আমরা বাইরের যে ম্যাগনেটিক ফিল্ড সেই ম্যাগনেটিক ফিল্ডের জন্য তার ইন্ডাকটেন্সের মান কত হয় সেটা বের করতে চাই। এখন এই যে বাইরের ফিল্ড বলছি আমরা, এই বাইরের ফিল্ডটার মধ্যে আমরা এখানে আমাদের প্রমাণের সুবিধার্থে ধরে নিব যে এই যে লাইন ফ্লাক্স লাইন, এই ফ্লাক্স লাইনের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে P1, এই ফ্লাক্স লাইনের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে P2। ধরে নিচ্ছি এই P1 থেকে P2 এই অংশটুকুই হচ্ছে তার ম্যাগনেটিক ফিল্ড, তার নিজের বাহিরে এই অংশটুকুই হচ্ছে তার ম্যাগনেটিক ফিল্ড, এবং এই ম্যাগনেটিক ফিল্ডটার জন্য যেই ফ্লাক্স ক্রিয়েট হয়, যেই ফ্লাক্স লিঙ্কেজ হয়, তার জন্য তার ভেতরে কি পরিমাণ ইন্ডাকটেন্স হয় সেটা আমরা বের করতে চাচ্ছি। সো আমাদের হেডিংটাই হচ্ছে এক্সটার্নাল ফ্লাক্স লিঙ্কেজের জন্য আমাদের কন্ডাক্টরটার ভেতরের ইন্ডাকটেন্সের মানটা কত হবে সেটা। এখানে আমরা আমাদের প্রমাণের জন্য আমরা ধরে নিচ্ছি এই কন্ডাক্টরটার সেন্টার থেকে এই P1 পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে D1 এবং কন্ডাক্টরটার সেন্টার থেকে P2 পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে D2। এবং এখানে একটা জিনিস একটু খেয়াল করার বিষয়, এখানে আমাদের D2 এর ভ্যালুটা D1 এর ভ্যালুর চেয়ে কি অবস্থায় আছে? বেশি ম্যাম। বড়, তাই তো? আচ্ছা, এবার আসি হচ্ছে যে P1 থেকে P2 পর্যন্ত যে ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমি পুরোটা অংশ নিয়ে কাজ করব না, আমি কাজ করব হচ্ছে এটার মধ্যে একটা ছোট অংশ নিয়ে আমি কাজ করব। ঠিক আছে, এটার মধ্যে একটা ছোট অংশ নিয়ে আমরা কাজ করব। এই যে ছোট অংশটা, এই ছোট অংশটুকুই হচ্ছে dx পরিমাণ অংশ, এবং এই dx পরিমাণ অংশটা কোথায় আছে? সেন্টার থেকে x ডিস্টেন্স দূরত্বে আছে। তো আমার এখনকার সার্কেলটা কিন্তু হচ্ছে এই যে এক্স ডিস্টেন্স, সেন্টার থেকে এক্স ডিস্টেন্স দূরত্বে যে পোর্শনটা আমরা পাচ্ছি এটাই হচ্ছে আমাদের স্টাডিড সার্কেল। এই সার্কেল থেকে আমরা পরে ইন্টিগ্রেশন করে আমাদের ডিজায়ার যেই পোর্শনটা, সেই পোর্শনটার জন্য আমরা মানটা ম্যাগনেটিক ফিল্ড বা ফ্লাক্স লিঙ্কেজ যেটাই বলেন, যেটা দরকার সেই মান আমরা বের করব। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাকে একটু বলেন তো এখানে এই এক্স এর মানটা কি আর এর মানের চেয়ে ছোট হবে না বড় হবে? বড় হবে। বড় হবে অবশ্যই বড়, দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু আমাদের আগে যে প্রমাণটা ছিল, যেই প্রমাণটাতে আমরা ইন্টারনাল ফ্লাক্সের জন্য ইন্ডাকটেন্স বের করেছি, সেখানে এক্স এর মানটা কি ছিল? ছোট ছিল, আর থেকে ছোট ছিল, কারণ সেটা হচ্ছে কন্ডাক্টরের ভেতরের একটা অংশ, তাই তো? আচ্ছা, সো এবার আসি হচ্ছে আমরা আমাদের প্রমাণের ফার্স্ট পার্টে আসি। ফার্স্ট পার্টে আমাদের আবার অ্যাম্পিয়ার সার্কিট ল লাগবে, দেন আমাদের বি এবং এইচ এর মধ্যকার ইকুয়েশনটা লাগবে, এবং আমাদের ডি5 বের করতে হবে। আচ্ছা, প্রথম পার্টে আসি, প্রথম ইকুয়েশনে আসি, অ্যাম্পিয়ার সার্কিট ল। অ্যাম্পিয়ার সার্কিট লতে আমাদের ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে এইচ এক্স নিচ্ছি হচ্ছে সেন্টার থেকে সে কতটুকু ডিস্টেন্সে আছে, তাই তো? এর নিচের পার্টটুকু হচ্ছে, ডিনোমিনেটরের পার্টটুকু হচ্ছে 2 পাই, সেন্টার থেকে তার ডিস্টেন্স কত? এক্স। এবার আমাকে বলেন কারেন্টের মান কত হবে? আই হবে। ভেরি গুড, কারণ এই যে ফ্লাক্স লাইনটা, এই ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে কন্ডাক্টরের বাহিরে, কন্ডাক্টরটার বাহিরে ম্যাগনেটিক ফিল্ড থাকবে, কারেন্ট তো থাকবে না, তাই না? কারেন্ট শুধুমাত্র কন্ডাক্টরটার ভেতরেই থাকবে। সো এখানকার এনক্লোজড কারেন্টের মানের কোনো পরিবর্তন নাই, এখানে যাহা আই এক্স তাহাই আই। বুঝতে পারছি? জি ম্যাম। সো এই হচ্ছে আমাদের এইচ এক্স এর ইকুয়েশন। এবার এখান থেকে আমরা বি যে ইকুয়েশন, এটাতে তেমন বোঝার কিছু নাই। ম্যাম এটা রিজনটা আরেকবার একটু বলবেন? কোনটা রিজনটা? মানে এই যে বাইরে কি যেন সেম বললেন, আরেকটাবার একটু বললে ভালো হতো। আই এবং আই এক্স এর মান, আগে যে কন্ডাক্টর ছিল এইটা ছিল হচ্ছে কন্ডাক্টরটা, মূল কন্ডাক্টর, যার মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট এনক্লোজ ছিল। তো আমি তার থেকে একটা ছোট অংশ নিয়ে আমার
প্রমাণটা করতেছিলাম, যেটা আমি বলতেছিলাম সেন্টার থেকে এক্স রেডিয়াস নিয়ে এই সেন্টারটা আমি নিছি, এই যে মার্কড সেন্টারটা। জি ম্যাম। তো এটার মধ্যকার কারেন্ট হচ্ছে আইএক্স, ছোট একটা অংশ নিছি, তাইলে পুরা কারেন্টটা তো আমি নিচ্ছি না, এই ছোট অংশের মধ্যে এনক্লোজড কারেন্টের পরিমাণ বলতেছিলাম আমরা আইএক্স পরিমাণ কারেন্ট। জি ম্যাম। আর এখন দেখেন, এখন আমি নিচ্ছি এটা হচ্ছে আমার কন্ডাক্টর এবং আমার ফ্লাক্স লাইনটা হচ্ছে এই যে বাইরের এই ফ্লাক্স লাইন, এইখান থেকে আমি বলতেছি এইটুকু হচ্ছে আমাদের এক্স ডিস্টেন্স আর এইটুকু হচ্ছে আমাদের আর ডিস্টেন্স, এবং এই কন্ডাক্টরের ভেতরে আই পরিমাণ কারেন্ট আছে। এখন এই যে এক্স সারফেস, এইটা কি কন্ডাক্টরের ভেতরের অংশ না বাইরের অংশ? ম্যাম বাইরের অংশ। বাইরের অংশ। কন্ডাক্টরের বাইরে দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো করা সম্ভব? না না না, পসিবল না। আচ্ছা ম্যাম, তাহলে এখানে একটাই কারেন্ট থাকবে, সেই কারেন্টের আচ্ছা মানটা কি ওইটাই, হবে? মানে এখানে আইএক্স আর আই সমান। আই আমার এক্স একটা কোশ্চেন এবং আই ছিল সমান। জি বলেন। ম্যাম। স্কিন ডেপথ নামে একটা ওই টার্ম আছে না, যে ফ্রিকোয়েন্সি যখন বাড়ে তখন ওইটা তারের উপর দিয়ে প্রবাহিত হয় কারেন্ট, আর যখন ফ্রিকোয়েন্সি জিরো থাকে তখন সবটা জুড়ে প্রবাহিত হয়। হুম। স্কিন এইখানে ডেপথ ম্যাম টার্মটা হচ্ছে যে স্কিন ডেপথের জিনিসটা হচ্ছে নরমাল এসিরই একটা টেন্ডেন্সি যে সে সারফেসের দিকে সরে যেতে চেষ্টা করে, সেন্টারে না থেকে সারফেসের দিকে চলে যেতে চেষ্টা করে। এইখানে তো ম্যাম আমরা এসি নিয়ে কাজ করতেছি না, 50 হার্টজ নিয়ে। তো এইখানে ম্যাম ভিতরে আমরা আই কে কনসিডার করতেছি কেন? আচ্ছা, স্কিন ডেপথের যে বিষয়টা, স্কিন ডেপথে কারেন্ট তো বের হয়ে চলে আসবে না। স্কিন ডেপথের কনসেপ্টটা হচ্ছে যে এই কন্ডাক্টরটা সেই স্কিন এফেক্ট যেটা বলে আর কি, স্কিন ডেপথ তো হচ্ছে যতটুকু নিয়ে কারেন্ট জমা হয়, বেসিক্যালি জিনিসটা এমন না। বেসিক্যালি জিনিসটা হচ্ছে কারেন্টটা ইউনিফর্ম থাকে না, কারেন্টটা হচ্ছে মাঝখানে কারেন্টের ডেনসিটিটা বা কারেন্টের ঘনত্বটা কম থাকে, কারেন্টের টেন্ডেন্সি থাকে, এসি সার্কিটের কারেন্টের টেন্ডেন্সি থাকে সারফেসের দিকে সরে যাওয়ার জন্য। তো সে সারফেসের দিকে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে কন্ডাক্টর থেকে বের হয়ে যায় না, টোটাল কারেন্টের পরিমাণ অপরিবর্তিত থাকে। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এবার আসি হচ্ছে এখানে কি পাচ্ছি, বিএক্স ইজিক্যাল টু মিউ এইচ এক্স, এখানে এইচ এক্স এর মানটা আমরা এখানে বসাই দিলাম। এবার আসি হচ্ছে পাই এর হিসাব। পাই এর হিসাব আমরা একটু আগে অলরেডি করছি, যে বিএক্স টাকে আমরা আমরা একটা স্লাইস নিচ্ছিলাম, সেই স্লাইসের মধ্যে আমরা বলতেছিলাম যে ডি ফাই পরিমাণ ফ্লাক্স আছে এবং তার এরিয়াটা হচ্ছে ডিএক্স ইন্টু এল, এল এর মান হচ্ছে 1 মিটার। সো এই ইকুয়েশন এখান থেকে আমরা ডি ফাই পাচ্ছিলাম, which is bx into dx। bx এর মানটা এখানে বসায় দিলে এই ইকুয়েশনটা আসছে। এখন আমাকে বলেন, আমরা আগের ইকুয়েশনের জন্য আমরা বের করেছিলাম যে ডি সাই এবং ডি ফাই এর একটা রেশিও আছে, which is dix ix divided by i। এখন এই যে ডি সাই এবং ডি ফাই এদের রেশিওটা কি হবে? 1 হবে। 1 হবে, কারণ কি এখানে ix এবং আই সেম। সো এই টার্মটা এখনকার জন্য, দ্যাট মিন্স এক্সটার্নালের জন্য এই টার্মটা হয়ে যাবে 1। সো আমরা পাবো হচ্ছে ডি সাই ইকুয়াল টু ডি ফাই। তাইলে যে ফাইটা পাইলাম এটাই হচ্ছে আমাদের ডি সাই। এখন তাইলে আমাকে ডি সাই বের করছি, এই অংশটুকু আমি বের করতেছি হচ্ছে এই ছোট অংশটুকু। আমার দরকার হচ্ছে P1 থেকে P2 পর্যন্ত পুরাটা ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমাকে কি করতে হবে? ম্যাম ইন্টিগ্রেট করতে হবে ইন্টিগ্রেট ডি1 করতে থেকে হবে ডি1 থেকে ডি2 পর্যন্ত। D1 থেকে D2 পর্যন্ত। এই P1 পয়েন্ট থেকে P2 পর্যন্ত যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেই ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে। এখন এই P1 পয়েন্টটা কতটুকু ডিস্টেন্স জুড়ে আছে? সেন্টার থেকে D1 ডিস্টেন্সে আছে, আর P2 পয়েন্টটা আছে সেন্টার থেকে D2 ডিস্টেন্সে। তাইলে আমরা কি লিখবো? D সাই, এটাকে আমরা ইন্টিগ্রেশন করছি কতটুকু থেকে? D1 থেকে D2 পর্যন্ত। তাইলে আমাদের ইন্টিগ্রেশনের টার্মটা কি আসতেছে? মিউ আই ডিভাইডেড বাই 2 পাই এক্স ইন্টু ডিএক্স। ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে D1 থেকে D2 পর্যন্ত। এখন দেখেন এই টার্মের মধ্যে কোন প্যারামিটারটা চেঞ্জেবল? মিউ আই ডিভাইডেড বাই 2 পাই এক্স, শুধু x। ম্যাম শুধু এক্স। তাহলে বাকি যে টার্মটা থাকতেছে মিউ আই ডিভাইডেড বাই 2 পাই
এটা কনস্ট্যান্ট বাইরে চলে আসলো 1/x ইন্টু dx, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। 1/x কে ইন্টিগ্রেশন করলে কি আসে? লন ম্যাম, লন এক্স। ln x, তার লিমিট হচ্ছে d1 থেকে d2। তো জিনিসটা আসলে কি দাঁড়াবে? ln d2 মাইনাস ln d1। ln এর ক্ষেত্রে যদি মাইনাস হয় সেই জিনিসটা আসলে কি হয়ে যায়? ডিভাইড। ডিভাইড হয়ে যায়। তাহলে জিনিসটা দাঁড়াবে হচ্ছে মিউ আই ডিভাইডেড বাই 2 পাই ln d2 ডিভাইডেড বাই d1। ঠিক আছে, আমাদের কিসের মান বের হয়ে গেল? ফ্লাক্স লিঙ্কেজের মান কত সেটা আমরা বের করে ফেললাম। এখন ফ্লাক্স লিঙ্কেজের মান যেহেতু বের করে ফেলছি, দেখেন মিউ আই ডিভাইডেড বাই 2 পাই ln d2 ডিভাইডেড বাই d1, তাহলে ইন্ডাকটেন্সের মান এখন কত হবে? ম্যাম কি ওই করতে যে হবে? লন d1 d2 ওই টার্মটা তো আলাদা আসছে, ওইটাই শুধু গুণ হবে। আচ্ছা, এখানে আমাদের কি করতে হবে? সাইকে আই দিয়ে ডিভাইড করতে হবে। আই দিয়ে ডিভাইড করতে হবে। সাইকে যদি আমরা আই দিয়ে ডিভাইড করে দেই তাহলে কি থাকবে? মিউ ডিভাইডেড বাই 2 পাই ln d2 ডিভাইডেড বাই d1। সো আমাদের ফাইনাল ইকুয়েশনটা ইন্ডাকটেন্সের এক্সটার্নাল ফ্লাক্সের জন্য আমরা যে ইন্ডাকটেন্স পাচ্ছি সেই ইন্ডাকটেন্সের ইকুয়েশনটা যদি লিখি, ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে এল এক্সটার্নাল ফ্লাক্সের জন্য পাচ্ছি আমরা মিউ ডিভাইডেড বাই 2 পাই ln d2 ডিভাইডেড বাই d1। এবার আমাকে বলেন এই যে d2 ডিভাইডেড বাই d1 এই টার্মটা কি হবে? 1 এর চেয়ে বড় হবে না ছোট হবে? ম্যাম বড় হবে। কেন বড় হবে? ম্যাম d2 ডিসটেন্স বেশি ছিল। কারণ p2টা হচ্ছে দূরের পয়েন্ট ছিল, তাই না? জি ম্যাম। ছবিটা যদি একটু খেয়াল করে দেখি আমরা, p2টা হচ্ছে দূরের পয়েন্ট, p2টা দূরের পয়েন্ট এবং p1টা হচ্ছে তার কাছের পয়েন্ট। সো এইটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ইন্ডাকটেন্স। এবার এক্সটার্নাল ইন্ডাকটেন্সের জন্য দেখেন তাহলে এক্সটার্নাল ইন্ডাকটেন্স কি কি প্যারামিটারের উপর ডিপেন্ড করছে? বলেন। ম্যাম উইডথের উপর। ম্যাম d1 এবং d2 ডিসটেন্সের উপর, দুইটা জিনিসের উপর ডিপেন্ড করছে। পারমিয়াবিলিটির উপর, ম্যাটেরিয়ালটা কেমন সেটার উপর ডিপেন্ড করছে একটা, আর একটা ডিপেন্ড করছে হচ্ছে তার বাহিরের যে ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফ্লাক্স কতটুকু পর্যন্ত এরিয়া জুড়ে কতটুকু অংশ নিয়ে তার ম্যাগনেটিক ফিল্ডটা আছে। ম্যাগনেটিক ফিল্ডটা তার সারফেস থেকে, দ্যাট মিন্স আমি যদি চিন্তা করি এইটা হচ্ছে তার কন্ডাক্টর, এটা হচ্ছে তার কন্ডাক্টর, কন্ডাক্টরের এই যে পিঙ্ক কালার অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তার সারফেস, তার চামড়া, তাই তো? এর বাহিরের যে অংশটুকু, এর পরবর্তী সারফেস থেকেই তো শুরু হয়ে যাবে তার বাইরের অংশ, এক্সটার্নাল পার্ট, তাই না? সো তার সারফেস থেকে কতটুকু অংশ জুড়ে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড আছে বা ম্যাগনেটিক ফ্লাক্স লাইন আছে তার উপর, দুইটা জিনিসের উপর। একটা হচ্ছে কন্ডাক্টরটার ম্যাটেরিয়ালের উপর, দ্বিতীয় জিনিস হচ্ছে তার সারফেস থেকে আরো কতটুকু পর্যন্ত তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড আছে বা ম্যাগনেটিক ফ্লাক্স লাইন আছে তার উপর। বুঝতে পারছি কথা? জি ম্যাম। আচ্ছা, এবার আসি হচ্ছে এই যে মিউ টার্মটা, এই মিউ টার্মটা আমরা আগের মতোই যদি ভেঙে লিখি, মিউকে কি লেখা যায়? মিউ নট ইন্টু মিউ আর ডিভাইডেড বাই 2 পাই ln d2 ডিভাইডেড বাই d1। যদি আমরা চিন্তা করি যে এই টার্মটা হচ্ছে এমন ম্যাটেরিয়াল ব্যবহার করছি যার রিলেটিভ পারমিয়েবিলিটির মান 1, সেক্ষেত্রে হয়ে যাবে মিউ নট ডিভাইডেড বাই 2 পাই। মিউ নট এর ভ্যালু যদি আমরা বসায় দেই তাহলে আমরা এখানে এই এক্সটার্নাল ইন্ডাকটেন্স, এক্সটার্নাল ফ্লাক্সের জন্য এই ইন্ডাকটেন্সটা পাবো। একই রকম ভাবে ইউনিটটা হচ্ছে হেনরি পার মিটার, কারণ এখানেও আমরা যখন প্রমাণটা স্টার্ট করেছি আমরা ধরে নিয়েছি যে আমাদের যে কন্ডাক্টরটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে 1 মিটার লেন্থের একটা কন্ডাক্টর। বুঝতে পারছি এটুকু? জি ম্যাম। জি ম্যাম। ক্লিয়ার হয়েছে ইন্টারনাল ইন্ডাকটেন্স এক্সটার্নাল ইন্ডাকটেন্স? জি ম্যাম ক্লিয়ার হয়েছে। কোনটা কোন প্যারামিটারের উপর ডিপেন্ড করে? জি ম্যাম। আচ্ছা, এবার তাহলে আমরা একটা সিঙ্গেল ফেজ সিস্টেমের জন্য আমরা দেখব যে লুপ ইন্ডাকটেন্স বা টোটাল ইন্ডাকটেন্স কত। দ্যাট মিন্স ইন্টারনাল এক্সটার্নাল ইন্ডাকটেন্স, টোটাল ইন্ডাকটেন্সটা কিভাবে পাবো? ইন্টারনাল এবং এক্সটার্নাল ইন্ডাকটেন্সকে যোগ করে, তাই তো?
লুপ ইন্ডাকটেন্স বলতে আসলে বোঝানো হচ্ছে দুইটা কন্ডাক্টর বা যতগুলো কন্ডাক্টর আছে সেগুলো নিয়ে যে ইন্ডাকটেন্স পাবো সেটা, আর টোটাল ইন্ডাকটেন্স হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল ইন্ডাকটেন্স মিলে। এখন আমরা একটা সিঙ্গেল ফেজ সিস্টেমের জন্য চিন্তা করছি। এখন আমাকে আগে বলেন একটা সিঙ্গেল ফেজ সিস্টেমে কয়টা ওয়্যার থাকে? ম্যাম অনেকগুলোই তো থাকে। সিঙ্গেল ফেজ সিস্টেমে কয়টা ওয়্যার থাকে? ম্যাম ম্যাম একটা থাকে, ওইটার ভিতরে তো ম্যাম আরো ছোট ছোট থাকে, ওইটা বলতেছি। আপনি তো মানে যেই জায়গায় আছি আমরা সেই জায়গায় চিন্তা করেন, ঠিক আছে? তারপরে আপনি এর পরের অংশ পরে চিন্তা করবেন। একটা কন্ডাক্টরের ভেতরে ছোট ছোট কন্ডাক্টর থাকে কি থাকে না সেটা কিন্তু এখনো কিছু বলিনি আমি, তাই না? তো এখনকার প্রমাণ পর্যন্ত কিন্তু আমি একটা কন্ডাক্টর একটা ফিলামেন্ট নিয়ে তৈরি তাই বলছি, বান্ডল কন্ডাক্টরে আমি যাইনি। সো আপনিও বান্ডল কন্ডাক্টরে চিন্তা করেন না, ঠিক আছে? থ্রি ফেজ সিস্টেমে কয়টা ওয়্যার থাকে? তিনটা ম্যাম। ম্যাম তিনটা। তিনটা ওয়্যার। আর যদি তিনটা ওয়্যার কি কি থাকে, কি কি ওয়্যার গুলা থাকে? ম্যাম ফেজ 1, ফেজ 2, ফেজ 3। ফেজ 1, ফেজ 2, ফেজ 3। আচ্ছা, যদি ওয়াই নিউট্রাল গ্রাউন্ডেড কোন সিস্টেম হয় সেই সেক্ষেত্রে কয়টা ওয়্যার থাকে? ম্যাম 4টা থাকে তখন। 4টা থাকে। তিনটা ফেজের জন্য 3টা আর নিউট্রালের জন্য একটা, নাকি? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এবার আসেন হচ্ছে সিঙ্গেল ফেজ সিস্টেম। সিঙ্গেল ফেজ সিস্টেমের জন্য কয়টা তার থাকে? ব্যাক ক্যালকুলেশন আসছে এখন। একটা তার থাকে। আচ্ছা, একটু রিকল করেন তো 1-1 এর ডিসি সার্কিট ল্যাবের ফার্স্ট এক্সপেরিমেন্টটা, যেটাতে সুইচ জ্বালাইছিলাম আমরা, একেবারে এসি সার্কিটের মাল্টিপ্লাগ দিয়ে সরাসরি কানেকশন নিয়ে চালাইছিলাম। সেখানে থেকে কি দেখছিলাম আমরা? একটা সিঙ্গেল ফেজ সিস্টেম, কিন্তু আমি মাল্টিপ্লাগ থেকে যে কানেকশনটা নিছিলাম সেখানে কয়টা পয়েন্ট আসতেছিল? ম্যাম 2টা পয়েন্ট। 2টা পয়েন্ট আসতেছিল। আচ্ছা, অবশ্যই 2টা পয়েন্ট আসতে হবে, তাই না? কোন একটা সার্কিট, সেই সার্কিটটা এটা কই গেল? আচ্ছা, কোন একটা সার্কিট, সেই সার্কিটটার আমি শুধুমাত্র সোর্সের একটা পয়েন্ট রাখলাম, প্লাস রাখলাম, রেজিস্ট্যান্স দিলাম মাইনাস নাই, এটা কি কোনো সার্কিট হলো? না ম্যাম, তাহলে তো কারেন্ট ফ্লো হবে না। কারেন্ট ফ্লো হবে না। তার কি লাগবে? নেগেটিভ। নেগেটিভ লাগবে, এবং সেই নেগেটিভের সাথে রেজিস্ট্যান্সটাকে অ্যাটাচ করতে হবে, তাই তো? তাইলে আমার সার্কিটটা ক্লোজ হবে। তাইলে আমাদের একটা সিঙ্গেল ফেজ সিস্টেমের জন্য কি লাগবে? সার্কিটটাকে ক্লোজ করতে হবে না? জি ম্যাম। তাহলে একটা তার দিয়ে যদি আমি বলি প্লাস যাচ্ছে বা প্লাস পয়েন্ট এই জায়গাটা, আরেকটা তার কি হিসেবে কাজ করতে হবে? নিউট্রাল। মাইনাস হিসেবে মাইনাস হিসেবে কাজ করতে হবে। আচ্ছা, একটা টার্ম আমরা বলছিলাম, আমরা এসি সার্কিটের ওই ল্যাবটা বাল্ব জ্বালাইছিলাম, ওই ল্যাবটা তো সবার মনে থাকার কথা। এই পয়েন্টটাকে আমরা বলি লাইভ লাইন, এই পয়েন্টটাকে বলি নিউট্রাল লাইন। তাইলে লাইভ লাইনের জন্য একটা তার লাগে, নিউট্রাল লাইনের জন্য আরেকটা তার লাগে। তাহলে একটা সিঙ্গেল ফেজ সিস্টেমে কয়টা তার লাগে? 2টা ম্যাম। 2টা তার লাগে। আর ভুল হবে? না ম্যাম। না ম্যাম। থ্রি ফেজ সিস্টেমে 3টা তারও থাকতে পারে, থ্রি ফেজ সিস্টেমে 4টা তারও থাকতে পারে। যদি নিউট্রাল থাকে, যদি আপনার ডেল কানেকশন হয়, তাহলে তো অবশ্যই 3টা তার। জি ম্যাম। জি ম্যাম। আর যদি ওয়াই কানেকশন হয়, নিউট্রাল না থাকে, তাহলে 3টা তার। আর যদি নিউট্রাল থাকে তাহলে 4টা তার। আর সিঙ্গেল ফেজে সব সময় 2টা তার, একটা হচ্ছে লাইভ লাইন, একটা নিউট্রাল লাইন। ভুল হবে আর? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। আচ্ছা, তাইলে এখন হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ফেজ সিস্টেম, সো 2টা তার, 2টা তারের মধ্য দিয়ে একটা হচ্ছে লাইভ লাইন, একটা হচ্ছে নিউট্রাল লাইন। এখন 2টার মধ্য দিয়ে তো সেম পরিমাণ কারেন্ট ফ্লো হবে, তাই না? কিন্তু একটা দিয়ে সার্কিটে কারেন্ট ঢুকতেছে, আমি একটু আগে যে সার্কিটটা আঁকছিলাম, একটা দিয়ে সার্কিটে কারেন্ট ঢুকতেছে, আরেকটা দিয়ে সার্কিট থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে। তার মানে 2টা তার আসলে একজন আরেকজনের কি সার্কিট হিসেবে কাজ করতেছে? রিটার্ন সার্কিট হিসেবে কাজ করতেছে না?
জি ম্যাম। লাইফটা দিয়ে যেটা গেল নিউট্রালটা দিয়ে সেটা রিটার্ন করলো, তাই তো? তো একজন আরেকজনের রিটার্ন সার্কিট হিসেবে কাজ করে। এবং আরেকটা জিনিস কি, তাদের মধ্যকার কারেন্টের মানটা কি হবে? আমি এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি R1 এবং R2, আমরা ধরে নিলাম একটা সিঙ্গেল পেজ সিস্টেমের দুইটা তার। R1 হচ্ছে আমাদের অ্যাজিউম করে নেন যে R1 হচ্ছে লাইভ লাইন, R2 রেডিয়াসের যেই তার সেটা হচ্ছে নিউট্রাল লাইন। এখন R1 এর রিটার্ন সার্কিট হচ্ছে R2 যে কন্ডাক্টরটা, বা 1 নাম্বার কন্ডাক্টরের রিটার্ন সার্কিট হচ্ছে 2 নাম্বার কন্ডাক্টর। এখন 1 নাম্বার কন্ডাক্টরের মধ্যকার কারেন্টের মান যদি I হয়, তাহলে 2 নাম্বার কন্ডাক্টরের কারেন্টের মান কত হবে? I হবে ম্যাম I হবে, আই হবে ম্যাম। কিন্তু তার সাইনটা কি হবে? নেগেটিভ। নেগেটিভ, কারণ একটা দিয়ে হ্যাঁ। সার্কিটে কারেন্ট ঢুকতেছে, আরেকটা দিয়ে সার্কিট থেকে কারেন্ট বের হচ্ছে। বের হচ্ছে। এটুকু পর্যন্ত কি বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, এবার ইন্টারনাল ইন্ডাকটেন্স যখন আমি হিসেব করছি, আমরা ধরে নিচ্ছি যে যে কন্ডাক্টর গুলো আমরা ব্যবহার করছি সেই কন্ডাক্টর গুলোর ম্যাটেরিয়ালটা হচ্ছে এমন যাতে তার রিলেটিভ পারমিয়েবিলিটির মান হয় 1। ঠিক আছে, আমাদের প্রমাণের সুবিধার্থে যদি আমরা এমন ম্যাটেরিয়াল ব্যবহার করি যার রিলেটিভ পারমিয়েবিলিটি 1 না, সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনে মিউ একটা টার্ম থাকবে, নাথিং এলস। ঠিক আছে, সো এখানে আমরা ধরে নিচ্ছি যে ম্যাটেরিয়ালটা এমন যার রিলেটিভ পারমিয়েবিলিটির মান হচ্ছে 1। সো ইন্টারনাল ইন্ডাকটেন্সের মানটা একটা ফিক্সড ভ্যালু which is half into 10⁻⁷ হেনরি পার মিটার। আমরা এখানে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে একটা কন্ডাক্টরের জন্য ইন্ডাকটেন্স বের করব, দেন আমরা দ্বিতীয় কন্ডাক্টরের জন্য, কন্ডাক্টর 1 এর জন্য ইন্ডাকটেন্স শুরুতে বের করব, এরপরে কন্ডাক্টর 2 এর জন্য ইন্ডাকটেন্স বের করব। সো ইন্টারনাল ইন্ডাকটেন্স কিন্তু আমি যেহেতু ম্যাটেরিয়ালটা ধরে নিয়েছি যে ম্যাটেরিয়ালটা হচ্ছে দুইটা কন্ডাক্টরই এমন ম্যাটেরিয়াল দিয়ে, দুইটা কন্ডাক্টর বা দুইটা ওয়্যারই এমন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে যে রিলেটিভ পারমিয়েবিলিটির মান 1। সো এল ইন্টারনালের ভ্যালু দুইটা কন্ডাক্টরের জন্যই সেম, সেটা হচ্ছে half into 10⁻⁷। এখন এক্সটার্নাল ইন্ডাকটেন্সটা আমরা কিভাবে হিসেব করব, এই টার্মটা আমরা এখন, আর আমাদের 1 মিনিট আছে, আমরা আজকে ধরলে শেষ করতে পারবো না। এখন আমাকে বলেন যে এইটুকু পর্যন্ত সবাই বুঝছেন কিনা? জি ম্যাম। জি ম্যাম। ওকে, বুঝলে আজকে তাহলে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই টপিকের এক্সটার্নাল ইন্ডাকটেন্স দেখবো, দেন টোটাল ইন্ডাকটেন্স কত আসে এবং লুপ ইন্ডাকটেন্সের মান কিভাবে আমরা হিসাব করি সেইটা আমরা দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস লেকচার আপনাদের ক্লাসে অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, ইয়ে পর্যন্ত আপলোড করছি, কি বলে